সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর, হাসিনার কথা শুনছে না সেনাবাহিনী, পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। আবারও ঢাকা আসছে উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দল, কিন্তু কেন? এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতি। এই বিষয়টি সামনে আনার একটি প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ সম্প্রতি বিষয়টি নিয়ে একটি ফোরামে আলোচনা করেছেন, কিন্তু সেখানে কিছু ভয়ঙ্কর ইশারা আছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পিনাকি বলেন, আমি কিছু প্রশ্ন সরাসরি জেনারেল সাহেবদের করব। আমাদের দেশে প্রকৃত গণতন্ত্র থাকলে এই প্রশ্নগুলো পার্লামেন্টে আমার প্রতিনিধির মাধ্যমে করতাম, কিন্তু এখন যেহেতু এই সুযোগ নেই, পার্লামেন্ট দখল হয়ে গেছে ডাকাতদের হাতে, তাই বাধ্য হয়ে সরাসরি প্রশ্নগুলো তাকেই করছি। প্রথম আলো হেডলাইন করেছে জেনারেল শফিউদ্দিনের একটি উক্তিকে, এক বন্ধুকে খুশি করতে অন্যকে বিরাগ ভাজন করতে পারি না। জেনারেল শফিউদ্দিনকে জিজ্ঞাসা করছি, আপনি কি বাংলাদেশের প্রতিরক্ষা কূটনীতিকে সাজিয়েছেন অন্য রাষ্ট্রকে খুশি করার জন্য? কোনো রাষ্ট্র খুশি হলো বা অখুশি হলো সেটা কি আপনাদের প্রধান বিবেচ্য বিষয়? তাই যদি হয় তাহলে আমরা এক ধরনের বড় বিপদের মধ্যে আছি। প্রতিরক্ষা কূটনীতির প্রধান কাজ হচ্ছে জাতীয় নিরাপত্তা বিধান করা, প্রেম বিতরণ করা কাজ নয়। এবার ভারত প্রশ্নে জেনারেল শফিউদ্দিনকে একটি স্পর্শকাতর বিষয় প্রশ্ন করতে চায়। আমাদের সেনা সদরের একটি প্রজ্ঞাপনে বলা হচ্ছে, ভারতের এক জেনারেলের নেতৃত্বে একটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দল আমাদের সীমান্ত অঞ্চল পার্বত্য চট্টগ্রাম নির্মিত রাস্তা পরিদর্শনে আসছে। বোঝা যাচ্ছে বাংলাদেশে অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলে নির্মিত সীমান্ত রাস্তা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করবে। এর জন্য ভারত আমাদেরকে যে ঋণ দিয়েছে সেটা সুদসহ আমাদেরকে পরিশোধ করতে হবে। ইন্ডিয়ার কাজে লাগবে, ভারত আমাদেরকে ঋণ দিয়েছে, আমরা এই রাস্তা বানিয়ে দেব। ভারত সেই রাস্তা ব্যবহার করবে আর সুদসহ আসলটা শোধ করতে হবে আমাদের জনগণের ট্যাক্সের টাকায়। আর এই পরিদর্শনের নোটিশ প্রকাশ করেছে আমাদের সামরিক বাহিনীর দপ্তর। পিনাকি বলেন, ভারত যখন বর্ডারে কাঁটাতারে বেড়া নির্মাণ করেছিল তখন কি আমাদের কোনো জেনারেলকে ডেকেছিল? তারা তাদের টাকায় নির্মিত তাদের ভূখণ্ডের সীমান্তের সড়ক আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করতে দিবে না। তাহলে বাংলাদেশের সেনাবাহিনী ভারতীয় প্রতিরক্ষা এস্টাবলিশমেন্টের পায়ামত তেল দেয় কেন? এই নোটিশে এক জায়গায় লেখা আছে এই সড়কের নির্মাণ কাজ হচ্ছে ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজির আওতায়। পিনাকি বলেন, তাহলে কি আমরা ভারতের সামরিক স্ট্র্যাটেজির অংশ হয়ে গেছি জেনারেল শফিউদ্দিন? এর আগে হাসিনা বলেছিল ভারতকে সে যা দিয়েছে সেটা ভারত চিরদিন মাথায় রাখবে। আমার প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ভারত আমাদের সীমান্তের নাগরিকদের নির্বিচারে হত্যা করছে। কিছুদিন আগেও দিনে দুপুরে বাংলাদেশে ঢুকে 2 রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী। পিনাকি ভট্টাচার্য বলেন, যেদিন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ব্যবসা বাণিজ্য ঢুকেছে সেদিন থেকে ওই বাহিনীর উচ্চপদস্থ অফিসাররা তাদের প্রকৃত মিশন থেকে বিচ্যুত হয়ে গেছে। দেশ রক্ষায় এখন আপনাদের গুরুত্বপূর্ণ না, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা কামানো। এটি একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র। তারা বিভিন্ন ধান্দার মধ্যে ব্যস্ত হয়ে গেছে। দেশ রক্ষা, দেশের গণতন্ত্র রক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, দেশের অখণ্ডতা রক্ষার সময় আপনাদের নেই। আপনাদের সৌভাগ্য যে বাংলাদেশের সিপাহী, নন কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার বা তরুণ অফিসাররা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে জীবনের একটি সঞ্চয় জমাতে পারে। ফলে আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। এই কারণে শান্তি মিশন রক্ষা আপনাদের জন্য এত দরকারি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিশ্বের বিভিন্ন সংকটময় স্থানগুলোতে বিশেষ অবদান রাখছে। পিনাকি ভট্টাচার্য বলেন, ভারত সমর্থিত একটি সামরিক কূপ হতে চলেছে, কারণ ভারতের সঙ্গে হাসিনার একটি লায়াবিলিটি হয়ে গেছে। তাকে হটিয়ে আরেক ভারত বন্ধুকে বসাবে ইন্ডিয়া। এরশাদের মার্শাল ল ইন্ডিয়া করেছিলেন, 111 আমেরিকা ইন্ডিয়া যৌথ প্রযোজনায় হয়েছিল, আর ঠিক একই রকম ভাবে আরেকটি হতে পারে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া আউট প্রচারের কারণে শেখ হাসিনা ইন্ডিয়ার জন্য একটা দায়ী হয়ে গেছে, কারণ সে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে কারণে ভারত এখন চায় জনগণের ক্ষোভকে নিজের থেকে সরিয়ে দিয়ে এরশাদ টাইপের কাউকে জেনারেলকে বসিয়ে তার অবস্থাকে আবার শক্তিশালী করবে। হাসিনা ক্ষমতা হারাতে গেলে সে প্রতিরোধ করবে, কিন্তু হাসিনা ভারতের প্রতিরোধ করতে পারবে না। তার সবকিছু ভারতের সাথে বাধা, এমনকি তার মেয়েও দিল্লিতে। হাসিনা গ্যারান্টি ছাড়া চলে যাবে না যে তার উপরে কোনো ঝামেলা আসবে না। সে একটি সেফ এক্সিট চাইবে। ভারতের নির্বাচিত এই জেনারেলরা ক্ষমতা থেকে পতনের পর তারা নিরাপত্তা নিশ্চিত করবে। একই ঘটনা ঘটেছিল 1999 সালে। ইয়েলতসিনি নির্বাচনের 6 মাস আগে পুতিনের কাছে রাষ্ট্রপতির পদ হস্তান্তর করেছিল, কারণ সে একটি সেফ এক্সিট চেয়েছিল। হাসিনার মতো এরশাদও ভারতের সহযোগিতায় ক্ষমতা ছিল, কিন্তু ভারত যখন দেখলো এরশাদ টলমলো, তখন এরশাদের পেছনে থেকে ইন্ডিয়া চলে গেল। চলে যেই হাসিনাকে সিগন্যাল দিল যে তুমি রাজপথে আন্দোলন শুরু করে দাও। ভারত ভেবেছিল 10 বছর ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি অসংগঠিত এবং দুর্বল হয়ে পড়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে হলেও বাংলাদেশের জনগণ উল্টো বিএনপিকেই ভোট দিয়ে ভারতীয় নকশাকে পরাজিত করেছিল। এখন ইন্ডিয়া জানে বাংলাদেশে যদি এখন একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ লজ্জাজনক পরাজয় বরণ করবে এবং বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসবে।
কিন্তু এটি ভারত পছন্দ করবে না। সেজন্য তারা চায় একজন এরশাদ টাইপের জেনারেল ক্ষমতা দখল করুক, যাতে জনগণ এইভাবে প্রতারিত হয় যে আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক ভাইরা ক্ষমতা দখল করেছে এবং শেখ হাসিনা নাইফ হয়ে গেছে। এইভাবে ইন্ডিয়া বাংলাদেশের উপর তার নিয়ন্ত্রণ স্থায়ী করতে চাচ্ছে। এই ষড়যন্ত্রের কারণে যেন কোনো নতুন এরশাদের পক্ষে ক্ষমতা দখলের চেষ্টা করা সম্ভব না হয়, সেজন্য আজকের ভিডিওটি। আর কেউ যদি এরকম দুঃসাহসী কাজে নামার চেষ্টা করে, তার পরিণতি খালেদ মোশাররফের মতো হবে। নিজের সেনারাই তাকে জয় বাংলা করে দিয়েছিল। পিনাকি ভট্টাচার্য বলেন, আমার অনুমান ইন্ডিয়া দুইটি কারণে ঢাকা পরিবর্তনের আনতে তাড়াহুড়া করছে। সেই দুটি কারণ হলো, প্রথমে আমাদের অঞ্চলে ভূ রাজনীতির একটি অভূতপূর্ব গতিকে পরিবর্তন হচ্ছে। আফগানিস্তান থেকে আরাকান এবং মাঝপথে মালদ্বীপ এই অঞ্চলে ভারতের সমস্ত সম্পর্ক হারাচ্ছে। ভারত যেসব জায়গায় হারাচ্ছে সেই সব জায়গায় চীন এগিয়ে গেছে। ক্ষমতার ভারসাম্যে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, সেখানে চীন অনেক দূর এগিয়ে গেছে আর ভারত অনেক দূর পিছিয়ে গেছে। তাই অনেক দেরি হওয়ার আগেই ভারত এই পদক্ষেপ নিচ্ছে। দ্বিতীয় কারণ হলো শেখ হাসিনার স্বাস্থ্য। তার আলসারেটিভ কোলাইসিস আছে, এটি ক্যান্সার রূপ নেয়। শোনা যায় হাসিনা আলসারেটিভ কোলাইসিসের জন্য অনেক ধরনের চিকিৎসা নিয়েছে, কিন্তু এই আলসারেটিভ কোলাইসিসের জন্য তার শরীর খুব খারাপ এবং শরীরের কারণে তার সময় শেষ হয়ে যাচ্ছে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আমার জনগণকে আমাদের আন্দোলনকে শিথিল না করার জন্য অনুরোধ জানাবো, কারণ শেখ হাসিনা অসুস্থ। আমরা তো সঠিক ব্যবস্থা সম্পর্কে জানি না, অনুমান করি এটা গুরুত্ব। আমরা এটা মনে করতে পারি না যে সে আবার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার সে আগের মতো শাসন চালিয়ে যেতে পারে, সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, এই অঞ্চলে ভূ রাজনৈতিক পরিবর্তনের ধরায় বাংলাদেশে চীন ব্যাপকভাবে ঢুকে পড়তে পারে। তাই হাসিনার বদলে ভারত এখন ভারতীয় ক্যান্ডিডেট খুঁজছে। আমি আশা করব বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর কোনো সদস্য ভারতের এই ফাঁদে পা দিবেন না, আর পা দিলেও এই ক্ষমতা আপনারা টিকে রাখতে পারবেন না। ভারতের হাত ধরে বাংলাদেশের কোনো পরিবর্তন হতে দেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা তখনই সত্যিকারভাবে সুরক্ষিত হবে যখন বাংলাদেশের জনগণ এই দেশের ক্ষমতার প্রকৃত মালিক হবেন। তার জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আমরা সম্প্রতি একটি মালদ্বীপে দেখেছি, সেখানে জনগণের ভোটে ইন্ডিয়া আউট হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা পতনের পর প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। হাসিনাকে হটিয়ে যেই ক্ষমতা আসুক, আমরা নতুন সংবিধান তৈরি করব। বাংলাদেশের প্রথম কাজ হবে স্বল্পতম সময়ে ধরনের একটি নির্বাচন সম্পন্ন করা। এই প্রশ্নে আমরা কাউকে এক বিন্দু ছাড় দেব না। যতদিন পর্যন্ত না আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারি, ততদিন আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চালাতেই থাকব। বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ। পিনাকি বলেন, হাসিনা এই দুনিয়া একমাত্র স্বৈরশাসক নয়, ওনার আগেও অনেকেই ছিল, ওনার পরেও অনেকে আসবে। বেশিরভাগ স্বৈরশাসকের পতন হয়েছে এবং তাদের পরবর্তী জীবনের কথা সবাই জানে। এই স্বৈরশাসকদের পতনের পরে কি হয়েছিল সেটা নিয়ে বিভিন্ন গবেষণা আছে। ওনারা বলছেন যে বিদেশে নির্বাসিত জীবন কাটানো পতিত স্বৈরশাসকদের দ্বিতীয় প্রধান পরিণাম। ওনারা স্বৈরশাসকের শাসন পদ্ধতি এবং তার পতনের পদ্ধতির এইগুলোর ওপর বিচার করে সে কোথায় আশ্রয় নিতে পারে তার একটি প্রেডিকশন মডেল দাঁড় করিয়েছে। 1946 সাল থেকে 2012 সাল পর্যন্ত কোন দেশের কোন স্বৈরাচার কবে ক্ষমতা থেকে পড়েছে, তারপর কোন দেশে আশ্রয় নিয়েছে সেটার তালিকা। এই তালিকায় প্রথম নাম কিউবার বাতিস্তা। মিলিটারি ব্যাকগ্রাউন্ড ছিল। 1959 সালে ফিদেল কাস্ট্রো কিউবার বিপ্লব করে তাকে উৎখাত করে। তারপর সে পালিয়ে যায়। প্রথমে যায় পর্তুগালে, তারপরে যায় স্পেনে। এই তালিকার একটি নাম হলো হাইতির দুভেলে, একজন কামেল স্বৈরশাসক। তাকে সাপোর্ট দিত আমেরিকা, অস্ত্র টাকা পয়সা দিয়ে সাপোর্ট দিয়ে গেছে আমেরিকা। তার বিরুদ্ধে সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশনের অভিযোগ ছিল, অনেকটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই। সে আসলো ফ্রান্সে, ফ্রান্স তাকে নিতে চায়নি, পরে 7 দিনের ট্রানজিট ভিসা নিয়েছিল, কিন্তু সেই 7 দিনের ভিসা এক্সপায়ার হওয়ার পরেও ফ্রান্সে থেকে যায়। ফ্রান্স সরকার তাকে কিছু বলে নাই, তার কারণ সে প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছিল আর ওই টাকা সে ফ্রান্সেই খরচ করবে। পিনাকি ভট্টাচার্য বলেন, প্রাসাদের ভাড়া দিতে না পারায় তাকে প্রাসাদ ছাড়তে হয়। তখন সে প্যারিসে একটি দরিদ্র এলাকায় 1 রুমের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতো, কয়েকশো ইউরো টাকা। তাও আবার এই টাকা তার ছিল না। হাইতির কিছু লোক প্যারিসে থাকে, তারা মূলত ট্যাক্সি চালায়, তারাই চান্দা দিয়ে দুভেলিয়াকে চালাতো। এই তালিকায় তৃতীয় ব্যক্তি হচ্ছে ইরানের মোহাম্মদ রেজা। 1979 সালে ইরানে বিপ্লব হয়েছিল। ইরানের সেই বিপ্লবের পর মোহাম্মদ রেজা আমেরিকায় ঢুকতে পারেনি। বিভিন্ন দেশ ঘুরে কোথাও আশ্রয় না পেয়ে গিয়েছিল মিশরে এবং সে মিশরেই মারা যায়। এর কারণ হচ্ছে সে প্রতীত স্বৈরশাসকের দায় নিতে চায় না। তারা এটা প্রমাণ করতে চায় না যে তারাই কি ক্ষমতায় রেখেছিল। এছাড়াও আরও ব্যাপার আছে। ইন্ডিয়াকে জবাব দিতে হবে সুখরঞ্জন বালিকে হাইকোর্টের সামনে থেকে তুলে নেওয়ার পর কিভাবে ভারতের জেলে পাওয়া যায়। বিএনপি নেতা সালাউদ্দিনকে র্যাব ঢাকার বাসা থেকে তুলে নেওয়ার পর কিভাবে তাকে ইন্ডিয়ায় পাওয়া যায়। পিনাকি বলেন, এই আর্টিকেলে চমৎকার একটি ম্যাপ দেওয়া আছে। সেখানে দেওয়া আছে কোথায় কোথায় সবচেয়ে বেশি স্বৈরশাসক আশ্রয় পেয়েছে। যেখানে বেশি কালো সেখানে সবচেয়ে বেশি স্বৈরশাসক আশ্রয় পেয়েছে। যেখানে একটু কম কালো সেখানে কম স্বৈরশাসক আশ্রয় পেয়েছে। যেখানে একদম সাদা সেখানে কোনো স্বৈরশাসক কখনো আশ্রয় পায়নি। এমনকি আমেরিকার আলাস্কা অঞ্চল, যেটি আমেরিকার মূল ভূখণ্ড নয়, সেখানেও স্বৈরশাসকরা আশ্রয় পেয়েছে।
পিনাকি ভট্টাচার্য বলেন, স্বৈরাচারীরা সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রকে অ্যাভয়েড করে এবং সিভিল কনফ্লিক্ট আছে এমন দেশকে অ্যাভয়েড করে। তাহলে ক্রাইটেরিয়ার ভিত্তিতে হাসিনার পছন্দের জায়গা কম। সব ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশই নেই, তবে বেশিরভাগ ক্রাইটেরিয়া পূরণ করে এমন দেশের সংখ্যা খুব কম। অনেকে বলে হাসিনা মালদ্বীপে আশ্রয় নেবে, তবে মালদ্বীপ সামরিকভাবে শক্তিশালী না। এর আগে মালদ্বীপ কোনো স্বৈরশাসককে জায়গা দেয়নি, তবে যাইতেও পারে। এই কয়টা হচ্ছে হাসিনার সম্ভাব্য যাওয়ার জায়গা। স্বৈরশাসক দেশ না ছাড়লে সমস্যা কি, এই প্রশ্নের উত্তর এই গবেষণাতে আছে।